নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই 91.2 FM রেডিও সুন্দরবনে। আজ আমরা চলে এসেছি এমন একজন ব্যক্তিত্বের কাছে, যার কাছে শিল্প মানে সুন্দর, শিল্প মানে দেবী সরস্বতী। সেই ব্যক্তিত্বের কাছে আমরা জেনে নেব তার জীবনের এই শিল্পকে কেন্দ্র করে কিভাবে পথ চলা। তিনি একজন বাচিক শিল্পী, সৌমিত্র ঘোষ মহাশয়। নমস্কার, আপনাকে আমাদের 91.2 FM রেডিও সুন্দরবনে স্বাগত জানাই। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাই আমাদের কিছু কথা, কিছু গল্পের সেই নতুন পর্যায়ে। আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা যেটা, আপনি একজন বাচিক শিল্পী এবং সব থেকে যেটা আনন্দের, আপনি এই টাকিরই ভূমিপুত্র। একেবারে তাই, এটা আমার নারীর টান। আমি বেড়ে ওঠা আমার স্কুল টাকি গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট কলেজ, পরবর্তীতে কলকাতা ইউনিভার্সিটি বা কর্মসূত্রে চলে যাওয়া আর কি, কলকাতাতেই আর কি। এটা আমার মাটির টান, এটাই আমার জন্মভূমি। এই টাকি শহর, প্রান্তিক শহর, বাংলাদেশ লাগোয়া ইছামতির তীর, এটা আমার ভূমিপুত্র। ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, সেটাই। মানে যেহেতু উনি আমাদের টাকিরই ভূমিপুত্র, আর তাকেই আমরা এত সুন্দরভাবে কাছে পেয়েছি, তার মুখ থেকেই আমরা শুনে নেব কিছু কথা। প্রথমেই আপনাকে যে কথাটা দিয়ে তো শুরু করলাম, আপনি টাকির ভূমিপুত্র। আমার পরবর্তী পর্যায়ে প্রশ্ন হবে যে, এই যে আবৃত্তির জগতে আপনি পরিচিত হয়েছেন, বা আবৃত্তির প্রতি আপনার যে এতটা ন্যাক, আগ্রহ, কী কারণে আপনি আবৃত্তিটাকেই বেছে নিলেন? আর নৃত্য ছিল, সঙ্গীত ছিল, আরও বিভিন্ন ধরনের শিল্পকলা তো রয়েছে, কিন্তু আবৃত্তির প্রতি আপনার এই ঝোঁকের কারণটা যদি একটু বলেন। এটা বলতে গেলেই আমি যখন স্কুলে পড়তাম, গভর্নমেন্ট স্কুলে, তখন একটা সংস্কৃতির প্রতি আমার একটা টান বা একটা অভ্যাস, এটা চিরকালীন ছিল। এবার সাধারণত আজকের দিনে এই আবৃত্তি শিল্প একটা শিল্পের পর্যায়ে গিয়ে পৌঁছেছে, একথা সত্য, এবং অনেকটা প্রসার ঘটেছে। কিন্তু এর কারণ, অনেকগুলো কারণ ব্যাখ্যা করতে হয়, কিন্তু তার আগেই বলবো আমার এই আবৃত্তির প্রতি কেন ঝোঁক, কেন বা চলে আসা, এই শিল্পটার প্রতি কেন আমি আগ্রহী। আসলে আমরা সাধারণত দেখি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ক্লাবে বলুন, স্কুলে বলুন, বাৎসরিক অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে এই শিল্পটাকে আগে কি হতো, যে কিছুই পারে না সে শুরু হয়, কোনো একটা অনুষ্ঠান ফিল আপ করা হয় এই আবৃত্তি দিয়ে, কবিতা দিয়ে। কিন্তু এই শিল্পটাকে সেই জায়গায়, সেই উচ্চতায়, সেই মার্গে তখন তৎকালীন সময় পৌঁছায়নি। আজকে হয়তো পৌঁছেছে একটা শিল্পের পর্যায়, পরিপূর্ণ শিল্পের পর্যায়। কিন্তু তখন কি হতো, সেটা ফিল আপ হিসাবে, এটা শূন্যস্থান পূরণ হিসাবে ব্যবহার হতো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে, কবিতাকে, আবৃত্তিকে। কিন্তু যখন দেখতাম আমার কিছুই হবে না, কিছুই হয় না, তখন মানুষ জানে তুই কিছুই পারিস না, তুই একটা কবিতা বল, তুই একটা ছড়া বল, এই প্রবণতা ছিল। কিন্তু আমার সেটা নয়, কবিতার প্রতি আমার আগ্রহ অত্যন্ত এই কারণেই, কিছু কিছু কবিতা যেগুলো আমাকে ভীষণভাবে স্পর্শ করে, হৃদয় ছুঁয়ে যায়, জীবনানন্দ, সকলের আগে বলতে আমাদের সকলের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, রবীন্দ্রনাথের কথা, তাকে নিয়েই আমাদের বেড়ে ওঠা, আমাদের জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তে স্মরণে মননে রবীন্দ্রনাথ। আর এই প্রসঙ্গে বলতে গেলে সে রবি ঠাকুরের কথাই বলতে হয়। যদি আপনি অভয় দেন শ্রোতা বন্ধুদের, তাহলে আমি বলতে পারি একটা রাবীন্দ্রিক কবিতাকে ছুঁয়ে, বা হ্যাঁ, নিশ্চয়ই। রবি ঠাকুরকে ছুঁয়ে। আসলে সবাই তো, আমরা তো গঙ্গা জলে গঙ্গা পুজো করি, কিন্তু আমি গঙ্গা জলে গঙ্গা পুজো করতে চাই না। আমি ওই একেবারে পিউরিফাইড জলে আমি গঙ্গা পুজো করব, অর্থাৎ রবি ঠাকুরকে আমি স্মরণ করব। আমাদের অত্যন্ত বন্ধুস্থানীয় আমাদের কাকুলি ঘোষকুণ্ডু, কাকুলি কলতান, তারই একটি লেখা কবিতা একটু বলার চেষ্টা করি আমার শ্রোতা বন্ধুদের, আপনাদের এই সুন্দরবন FM চ্যানেলকে। তো রবীন্দ্রনাথ, কবিতাটার নাম, যখন আমার ছেলেবেলা, বইয়ের ব্যাগে সহজ পাঠ, তখন যিনি সমব্যথী, তিনি আমার রবীন্দ্রনাথ। যখন আমি কিশোর মাধব,
অমল সুধায় একলা দুপুর, বীর পুরুষ জাগালো প্রাণে, তিনি আমার রবি ঠাকুর। যৌবন দিন হঠাৎ দেখা, ঘরে বাইরে সব একাকার, অমিত বন্যা সবার হৃদয়ে, রবি ঠাকুর শিলং পাহাড়। জীবন যুদ্ধ বাঁচার লড়াই, বিশ্ব প্রেমের বোধন সুর, ভালোবাসায় মানুষ বাঁধেন, তিনি সবার কবিগুরু। আফ্রিকার ঘোমটা খুলে মানব পুজোর অন্য ছবি, দেবতা প্রকৃতি এক শাড়িতে, তিনি আমার বিশ্বকবি। বুকের মাঝে আগুন পাহাড়, চোখে অশ্রু জলপ্রপাত, আশ্রয় হয়ে জড়িয়ে যিনি, তিনি আমার রবীন্দ্রনাথ। খুব সুন্দর লাগলো আপনার এই কবিতা। আমরা সত্যিই সকলে গঙ্গা জলেই গঙ্গা পুজো করি, কিন্তু এমনও কবিতা আছে যা রবি ঠাকুরকে উৎসর্গ করে লেখা, আর সেই স্মৃতি মেদুরতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না বলেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শয়নে স্বপনে জাগরণে আমাদের প্রাত্যহিক জীবনের সর্বত্রই জড়িয়ে রয়েছেন। আর আবৃত্তি যিনি করেন, সেই আবৃত্তি শিল্পী, তিনি তো রবীন্দ্রনাথকে ছাড়া ভাবতে পারেনই না। তাই তার রচিত না হলেও তাঁকে দেওয়ার মতন শ্রদ্ধাঞ্জলি কিন্তু কবিদের কাছে অবশ্যই থাকে। আমি চলে যাব আমার পরবর্তী প্রশ্নে। আপনি যেই আবৃত্তি চর্চা করছেন, বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামে আপনি প্রেজেন্ট করছেন, সেখান থেকে আপনি দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পান, বা দর্শকরা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে? ভীষণভাবে। আমাদের একটা শিল্পী, শুধু আমি একজন আবৃত্তি শিল্পী, একজন উচ্চারণের সাধারণ কর্মী হিসাবে বলতে চাই না, প্রত্যেকটা শিল্পীর কাছে একমাত্র তাদের প্রাপ্তি, তাদের ভালো লাগা, শ্রোতা বন্ধুদের অনুপ্রেরণা, তাদের ভালো লাগাকেই একমাত্র অবলম্বন। এই প্রত্যেকটা শিল্পী যদি প্রত্যেকটা শ্রোতা মুগ্ধ হয়, সেটাই তাদের একমাত্র পূর্ণতা লাভ করে, এটা আমার মনে হওয়া প্রথম প্রাপ্তি এটাই। আর সত্যি কথা বলতে কি, যে একটা সময়ে এসে আমি বেসরকারি একটা সংস্থায় চাকরিজীবী ছিলাম, কিন্তু পরবর্তীতে এই নেশাটা যে আমার, এই আবৃত্তি শিল্প নেশায় যে পেশায় পরিণত হবে, এটা আমি নিজেও কখনো ভাবতে পারিনি। আজ আমার প্রায় 25 বছর, প্রায় আগামী 2026-এ 25 বছর আবৃত্তি জীবনে পূর্ণ হবে। যখন 20 বছর হলো অদম্য কুড়ি সৌমিত্র, তখন আমি এটা ভাবিনি যে আমার চাকরি বাকরি ছেড়ে এই কবিতা জগতে, এই উচ্চারণের জগতে আমার পদচারণ করতে হবে। একমাত্র আমার এই শিল্প, এই উচ্চারণ নিয়েই আমি এখন, এই কবিতা নিয়ে, এটাই আমার নেশা, এটাই আমার পেশা। এইভাবেই এখন আমি পথ চলছি। সকল শ্রোতা বন্ধুদের আশীর্বাদ আর শুভেচ্ছায়, বড়দের আশীর্বাদ, আমার যারা সিনিয়র, আমার এই প্রসঙ্গে এই মুহূর্তে বলতে ইচ্ছা করছে যে অমিতাভ রায়চৌধুরী, যার কাছ থেকে আমার জীবনের হাতে খড়ি, কলকাতায় থাকেন অমিতাভ দা, পরবর্তীতে সুমন্ত্র সেনগুপ্ত, সুমন্ত্র দা, অত্যন্ত একজন এই সময়ের অত্যন্ত আমাদের বিদগ্ধ মানুষ, উচ্চারণ জগতের একদম কিংবদন্তি মানুষ। আর সতীনাথ মুখোপাধ্যায়ের কথা তো আপনারা সকলেই জানেন। সতীনাথদার কাছে আজ পর্যন্ত আমি তালিম নিয়ে চলেছি ক্রমাগত, আর প্রতিটা মুহূর্তে তো আমাদের শিখতে হয়, শিখি আমরা, জানতে চাই, জানার তো কখনো শেষ নেই। আর যদিও আমি সবসময় বলি আমি একমাত্র ছাত্র আর সবাই আমার শিক্ষক। এই মুহূর্তে সকলের ভালোবাসায়, সকলের সহযোগিতায় অমিত চক্রবর্তী নাম করতে হয়। অমিতদা একজন ভালো কবি এই সময়ের, এবং একজন ভালো বাচিক শিল্পী, অত্যন্ত গুণগত বাচিক শিল্পী, কলকাতা শহরে যার ভীষণভাবে, শুধু কলকাতা জগৎ বলে না, বিভিন্ন জায়গায়, বঙ্গে বহির্বঙ্গে বিভিন্ন জায়গায় সমাদৃত সেই অমিতদা, আমার এই উচ্চারণের সাথে তার নিবিড় একটা যোগাযোগ আছে, তার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায়, এবং অমিতাভ রায়চৌধুরী তাদের সহযোগিতায়
এবং আমার পারিবারিক সাপোর্ট না থাকলে এই শিল্পের সাথে আমি কখনো পথ চলতে পারতাম না। এইভাবেই চলছে। আর সময় কিছুটা কথা বলে, সময় তার সেই জবাবটুকু দেবে, সেই সময়ের উপরই কিছুটা ছেড়ে দিই। এই শিল্পের ক্ষেত্রে আমার মনে হয় যে যে কোনো শিল্পের ক্ষেত্রে প্রথমেই ভালোবাসা। আমি প্রকৃত অর্থে যদি ভালোবাসি তার একটা রিটার্ন পাওয়া যায়, মন থেকে যদি ভালোবাসা পাওয়া যায়। এটা আমি খুব কায় মনোবাক্যে আমি এটা স্বীকার করি, ফিল করেন আপনি? এটা অনুভব করি আমি। সুতরাং আমি এই উচ্চারণের প্রতি, এই কবিতার প্রতি, এই আবৃত্তির প্রতি আমার একটা নিবিড় ভালোবাসা আছে এবং সেইভাবেই আমি পথ চলার চেষ্টাও করি। এই উচ্চারণ আমার কাছে প্রতিটা মুহূর্তে একটা কি বলবো, এটা যে শুধু অনুষ্ঠান করলাম, কয়েকটা অনুষ্ঠানে গেলাম, সেটা নয়। আমার কাছে প্রতিটা সময়, আজ আমি কলকাতা থেকে আজ এই টাকিতে চলে এসেছি আজকের দিন, এই আমার জার্নির পথে কিন্তু আমার কবিতা, আমার উচ্চারণ কিন্তু সেই গুরু যেমন জাবর কাটে, সবসময় আমি এটা নিয়ে আমি জাবর করছি। আমার ভিতরে সবসময় একটা আন্দোলিত হচ্ছে এই উচ্চারণ নিয়ে, এই কবিতা নিয়ে। এটা একটা অভ্যাস, মানে মর্যায় ঢুকে যাওয়া। এটা কোনো আর আমার আরেকটা কথা মনে হয় যে কোনো শিল্পের ক্ষেত্রে এগুলো শিখে বা কোনো কিছু এইরকম হয় না, এটা ভেতর থেকে উদয় হয়। সেটাকে একটু শান দিতে হয়, তবে সেটা একটা পরিপূর্ণ শিল্পের পর্যায়ে পৌঁছায়, এটা আমার মনে হওয়া। মানে ভালোবাসা স্বতঃস্ফূর্ত প্রকাশ, স্বতঃস্ফূর্ত প্রকাশ এইটাই হচ্ছে এগিয়ে যাওয়ার পথের পাথেও বলা যেতে পারে। একমাত্র, একদম। সেটাই আর কি। আর আমি প্রচেষ্টা, অবশ্যই প্রচেষ্টা, সাথে সাথে এই জার্নির পথে আমাদের সবসময় একটা শ্রম, উচ্চারণ, যে কোনো ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, নৃত্য হতে পারে, নাচ হতে পারে, ছবি আঁকা হতে পারে, যে কোনো শিল্পের, নাটক হতে পারে, সিনেমা হতে পারে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো পরিশ্রম এবং ভালোবাসা, নিবিড় ভালোবাসা, তাহলে একটা রেজাল্ট পাওয়া যায়। আর সেগুলো সময় কথা বলে। এগুলো কি হবে, আজ আমি দেশ বিদেশ বিভিন্ন জায়গায় এই কবিতা, এই উচ্চারণ নিয়ে যাব, আমি নিজেও কখনো ভাবতে পারিনি। আমি যখন হাতে খড়ি দিতাম, হাতে খড়ির সময় বলছি, আমার উচ্চারণে হাতে খড়ির সময়ে, আজ সেটা সময় কথা বলে, এটাই বলার। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমার পরবর্তী প্রশ্ন হলো, আ বর্তমান যুগের বা আগামীর প্রজন্মকে আপনি এই বাচিক শিল্পের জগতে আসতে কিভাবে অনুপ্রেরণা দেবেন? বা তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? তাদের উদ্দেশ্যে একটাই আমার বার্তা থাকবে, প্রথমে আমার ভালো লাগা এবং ভালোবাসা থাকবে। শুধু আবৃত্তির ক্ষেত্রে না, যে কোনো শিল্পের ক্ষেত্রে, এটা আমি প্রায়শ বলে থাকি, যে কোনো মঞ্চে বলে থাকি, যে কোনো ওয়ার্কশপেও আমি বলে থাকি। যে কোনো ক্ষেত্রে আগে ভালোবাসা, তারপর নিবিড় প্রচেষ্টা এবং শ্রম। যে কোনো শিল্পে, শুধু আবৃত্তির ক্ষেত্রে না, নাটকের ক্ষেত্রে, সিনেমা ইত্যাদি ইত্যাদি, যে কোনো শিল্প আছে, গান, যাই বলুন না কেন, শ্রম একটা ভীষণভাবে ইম্পর্টেন্স আমাদের সকলের কাছে। শ্রম না দিলে কোনোভাবেই, শুধু আবেগ রইল, ভালোবাসা রইল, আমি ভালোবাসি, আমি পছন্দ করি, এই বলে কিন্তু কোনো শিল্প, কোনো সংস্কৃতি কিন্তু টিকে থাকে না। তার সাথে শ্রম এবং পরিশ্রম, মেধা, সব মিলেই কিন্তু টোটাল একটা প্রোডাকশান, টোটাল একটা শিল্পের পর্যায়ে সেটা গিয়ে পৌঁছায়। এটা আমার মনে হওয়া। মানে শ্রমটা অবশ্যই প্রয়োজন। মেধা শ্রমটা যেমন আছে, শ্রোতা বন্ধুরা, যারা আগামী প্রজন্ম তোমরা আছো, আমাদের 91.2 FM রেডিও সুন্দরবন যারা শুনছো, আগামী প্রজন্মে যে সমস্ত শিল্পীরা আছো, বা আমি তোমাদেরকে তুমি করেই বলছি, তোমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন শিল্পের সাথে যুক্ত, কেউ নৃত্যকলা, কেউ ছবি আঁকা, কেউ গান, কেউ আবৃত্তি, বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের সাথে, তোমাদের সকলকে কিন্তু ভালো লাগা, ভালোবাসার সাথে সাথে শ্রমটাকে কিন্তু অবলম্বন করে এগিয়ে যেতে হবে। তবেই কিন্তু হয়তো পাওয়া যেতে পারে সেই কাঙ্ক্ষিত পথ। আজকে আমরা আপনার সঙ্গে এই সাক্ষাৎকার শেষ করব, কিন্তু তার আগে আপনার আরেকটি সুন্দর কবিতা শুনে নেব। সামনেই শারদ উৎসব, কলকাতায় ইতিমধ্যেই ঢাকের বাদ্যি বেজে উঠেছে, মণ্ডপে মণ্ডপে ভিড়।
আমি গত কয়েকদিন কারো কারো মুখে শুনছিলাম যে কোনো পুজোর ইতিমধ্যেই মহালয়ার আগে, দেবীপক্ষ শুরু হওয়ার আগেই শারদোৎসবের সূচনা হয়ে যাবে। তো ইতিমধ্যে কলকাতায় বা বিভিন্ন মফস্বলেও শুরু হয়ে গেছে দুর্গা উৎসব। তাই এই দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে আজকে আমি একটু দু একটা কথা বলতে চাই কবিতাটা বলার আগে। আমরা যদি পৌরাণিক কাহিনীকে একটু ঘেঁটে দেখি, নেড়ে দেখি, বা আজও যদি আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটকে একটু তুলে ধরি, নারীদের উপর অত্যাচার, নিপীড়ন এ এক ধারাবাহিক পরম্পরা। আজ সমাজের চারিদিকে আমরা যদি একটু চোখ মেলে দেখি, একটু তাকিয়ে দেখি, দেখব আমরা নারীদের উপর অত্যাচার, নিপীড়ন এক অদ্ভুত একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পথ চলছি। সেইখানে দাঁড়িয়ে মায়ের কাছে, মা দুর্গার কাছে আমাদের সকলের একটাই কামনা, একটাই প্রার্থনা থাকবে আমাদের সকলের, যে আমরা ঘরে ঘরে নারী শক্তির জাগরণ হোক, দেবী দুর্গার উন্মোচন ঘটুক ঘরে ঘরে, এই প্রার্থনা থাকবে। এই অনুষঙ্গেই একটি কবিতা আমাদের দিদিতি চক্রবর্তীর লেখা অভিযোজন কবিতাটি একটু চেষ্টা করছি বলা বন্ধুদের, সকল শ্রোতা বন্ধুদের। আদর্শ হোক দুর্গা মাতর, পার্বণ আজ না হয় থাক, এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তেটাকেই খেলনা কর। পোড়া দেশে নাচ গান নয়, নিয়ম করেই শরীর গড়। পায়ে ঝুমুর মল না পড়ে জুতোর নিচে পেরেক রাখ। বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায়, নখের আগায় রাখিস ধার। পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গেঁথে নিস ২-১০ অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক। এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। বিশ্বজোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, বাঁচার আগে থামিস না। দুল ফেতে নয় এবার মেয়ে, অস্ত্রে সাজিস দুর্গা মা। ঘরে ঘরে দুর্গা আমার, নিশ বুঝে এই সত্যটা, বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগলো কবিতাটা, এবং বর্তমান সময়ের জন্য, বর্তমান প্রেক্ষাপটে একেবারেই প্রযোজ্য কবিতা। যদিও বর্তমান বলা ভুল, সৌমিত্রদার কথাতেই আমরা বলতে পারি এ তো আদিম যুগ থেকে হয়ে আসছে। এখন তার প্রকোপ আরও বেড়েছে, হয়তো ভবিষ্যতেও এরকম দিন আমরা দেখব, মুছে যাবে না। কিন্তু প্রত্যেক মেয়েকে, প্রত্যেক নারীকে সজাগ হতে হবে। তাদের নিজেদের জীবন রক্ষার লড়াই নিজেদের হাতেই তুলে নিতে হবে। অবশ্যই নিজেকে তৈরি করতে হবে, সময় উপযোগী করে জুঝতে হবে কীটনাশক হিসাবে। তো শ্রোতা বন্ধুরা, আমরা আজকের মতন আমাদের এই আলোচনা পর্ব, কথোপকথনের পর্ব সমাপ্ত করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুদের। সুন্দরবন এই FM চ্যানেলকে আমার অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা জানাই। আগামী দিনে এই চ্যানেল আরও মানুষের মধ্যে, প্রত্যন্ত গ্রামে, মফস্বলে বা শহরতলিতে, বঙ্গে বলুন বা বহির্বঙ্গে বলুন, মানুষের মধ্যে সমাদৃত হোক, এইটুকু শুভেচ্ছা রইল। এবং সকল শ্রোতা বন্ধুদের আগামী পুজো, সামনে পুজো আসছে, সকলের পুজো ভালো কাটুক, এটুকুই আশা করি। সবাই ভালো থাকুন, নমস্কার। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আগামীতে এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে, সাক্ষাৎকার নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।